মাছ ধরার মৌসুমে প্রতিদিনের মতো মাঝি রহমত আলী তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। নদীর কোলাহলহীন পরিবেশ, পাখিদের ঘরে ফেরার আওয়াজ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। রহমত আলী গ্রামের নামকরা মাঝি, সারা বছর মাছ ধরেই তার জীবিকা চলে। তবে আজকের দিনটি অন্যরকম। নদীর পাড়ে দাঁড়ানো এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, মাঝি ভাই, এই সময় কি নদীতে যাওয়া উচিত হবে? শুনেছি এখানে নিশির ডাক শোনা যায়। রহমত হেসে বলল, ভাই, আমি তো বছরের পর বছর এই নদীতে মাছ ধরছি, এরকম কিছুই দেখিনি, ভয়ের কিছু নাই। কথা শেষ করে সে নৌকা নিয়ে মাঝি নদীতে চলে গেল। নদীর পানি শান্ত, চারপাশে কুয়াশা পড়তে শুরু করেছে। রহমত নৌকা থামিয়ে জাল ফেলতে লাগলো, কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুক্ষণ পর সে দেখল জালের ভেতর কোনো মাছ নেই। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, মাঝি ভাই, তুমি কি আমাকে ওপারে নিয়ে যাবে? রহমত ভয় পায়নি। সে ভাবল কোনো পথহারা যাত্রী হবে, কিন্তু কণ্ঠটা যেন অদ্ভুতভাবে একদম কাছে থেকে আসছিল, অথচ নৌকার আশেপাশে কেউ নেই। রহমত চুপচাপ বসে থাকলো। ঠিক তখনই নদীর পানিতে কিছু একটা পড়ার শব্দ হলো। রহমত আলী কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। নারী কণ্ঠটা যেন আরো কাছে চলে এসেছে। এবার তার সামনে পানি ফুরে এক মহিলা নৌকার পাশে দাঁড়িয়ে বলল, মাঝি ভাই, আমাকে ওপারে নিয়ে যাবেন? মহিলাটির কণ্ঠ স্বাভাবিক হলেও তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। রহমত আলী কিছুটা সংকোচ বোধ করল। এত রাতে নদীর মাঝখানে এই মহিলা কিভাবে এলো? রহমত কিছু বলার আগেই মহিলাটি নৌকায় উঠে বসলো। মহিলার চেহারা স্পষ্ট দেখতে চেষ্টা করলো রহমত। তার গায়ে সাদা শাড়ি, ভেজা চুল পানির উপর লুটিয়ে আছে, চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি। রহমত জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে আসছেন? এত রাতে নদীতে কেন? মহিলা ধীরে ধীরে উত্তর দিল, আমার বাড়ি ওপারে, মা অপেক্ষা করছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। রহমত অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার মা? ওপারে তো কোনো বসতি নেই, সব বন জঙ্গল আর ধান ক্ষেত। মহিলাটি রহস্যময় হাসি হেসে বলল, আপনি নিয়ে চলুন, মা দেখলেই বুঝবেন। কথার সুরে কিছু একটা ছিল যা রহমতকে বাধ্য করলো নৌকা চালাতে। কিন্তু নৌকাটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল, যেন একসঙ্গে অনেক মানুষ উঠেছে। রহমত আলীর মনে ভয় চেপে বসতে লাগলো। রহমত যখন নৌকা চালাচ্ছিল তখন খেয়াল করলো চারপাশের পরিবেশ বদলে গেছে। নদীর উপর কুয়াশা ঘন ছেয়ে গেছে, অন্ধকার আরো গভীর হয়েছে। নদীর পানি হঠাৎ করে টান পড়ার মতো দুলে উঠল। ঠিক সেই মুহূর্তে মহিলাটি পেছনে তাকিয়ে চিৎকার করে বলল, ওরা আসছে, তাড়াতাড়ি করো। রহমত ভয় পেয়ে বলল, ওরা? কারা আসছে? মহিলাটি কোনো উত্তর দিল না, শুধু নদীর পাড়ের দিকে তাকিয়ে রইল। রহমত পেছনে ফিরে তাকাতেই দেখল দূরে নদীর পানিতে কয়েকটি অদ্ভুত ছায়া ভেসে আসছে। তারা যেন নৌকার দিকে এগিয়ে আসছে। রহমতের মনে হলো এগুলো মানুষ নয়। তারপর হঠাৎ মহিলাটি ফিসফিস করে বলল, তোমাকে সাবধান করেছিলাম, এরা আমাকে ছাড়বে না। নৌকা থমকে দাঁড়ালো। রহমত যেন নড়তে পারছে না, তার শরীর জমে গেল। পানির নিচ থেকে ভেসে আসা শব্দ শুনে মনে হলো কেউ যেন নৌকাটা টানছে। রহমত আলী নড়তে পারছে না। নৌকার নিচে অদ্ভুত শব্দ হতে লাগলো, যেন কেউ পায়ের কাছে থেকে টানছে। নারী কণ্ঠে বলা কথাগুলো রহমতের কানে বারবার বাজছে, তোমাকে সাবধান করেছিলাম, এরা আমাকে ছাড়বে না। পেছনে যে ছায়াগুলো রহমত দেখেছিল তারা এখন আরো কাছে চলে এসেছে। রহমত বুঝতে পারলো না তারা মানুষ নাকি অন্য কিছু। ছায়াগুলোর চলন পানির উপর ভাসমান, তাদের শরীর অদ্ভুতভাবে বাঁকাচোরা, আর চোখগুলো লাল হয়ে জ্বলজ্বল করছে। মহিলাটি হঠাৎ রহমতের দিকে ফিরে চিৎকার করে বলল, তোমাকে কিছু বলার আগে আমি পালাতে পারতাম, কিন্তু এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। মহিলার কণ্ঠস্বর যেন বদলে গেল, শীতল আর কাঁপন ধরানো। ঠিক তখনই নৌকাটি নিজের থেকে দুলতে শুরু করলো। রহমত ভয়ে আর্তনাদ করে উঠল, কে আসো? তোমরা কি চাও?
পানির নিচ থেকে এক হিমশীতল কণ্ঠ ভেসে এলো, এই নদী আমাদের, এখানে কারো প্রবেশাধিকার নেই, তুমি তাকে নিয়ে এসেছো আর শাস্তি তোমাকেও পেতে হবে। এরপর রহমত অনুভব করলো নৌকার তলা থেকে যেন হাতের মতো কিছু একটা উঠে তার পায়ে চেপে ধরলো। রহমত আতঙ্কে চিৎকার করে উঠল। সে জোর করে পা সরানোর চেষ্টা করলো, কিন্তু সেটা সম্ভব হলো না। মহিলাটি অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, তোমাকে আগেই বলেছিলাম আমাকে নিয়ে যেতে হবে না। এই বলে মহিলাটি হঠাৎ নৌকা থেকে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ল। পানিতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর পানি অস্বাভাবিকভাবে ফেনিয়ে উঠল। রহমত নৌকা চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু নৌকা যেন স্থির হয়ে গেল। পানির নিচ থেকে আবার সেই হিমশীতল কণ্ঠ ভেসে এলো, তোমাকে এখানেই থাকতে হবে, তোমার পালানোর কোনো উপায় নেই। এবার রহমত অনুভব করলো পুরো নৌকা পানির নিচে টেনে নেওয়া হচ্ছে। সে সাঁতরে পালানোর চেষ্টা করলো, কিন্তু চারপাশে কুয়াশা আর পানির দাপট তাকে আটকে ফেললো। তখনই রহমতের চোখে পড়ল দূরে কুয়াশার মধ্যে আলোর মতো কিছু একটা। সে মনে সাহস নিয়ে সেই দিকে সাঁতরানোর চেষ্টা করলো। রহমত আলী পানির নিচের অদ্ভুত টানের বিরুদ্ধে লড়াই করতে করতে আলোর দিকে সাঁতরানোর চেষ্টা করছিল। তার শরীর ভয়ে জমে গেলেও বেঁচে থাকার তীব্র ইচ্ছা তাকে নিয়ে যাচ্ছিল। আলোর দিকে সাঁতরাতে সাঁতরাতে সে বুঝতে পারলো আলোটা কুয়াশার ভেতরে কোনো একটা স্থির বস্তু থেকে আসছে। হঠাৎ সে শুনতে পেল পানির নিচ থেকে ভেসে আসা এক কর্কশ হাসি, সাথে সেই হিমশীতল কণ্ঠস্বর, তুমি যতই চেষ্টা করো এই নদী থেকে বের হতে পারবে না, এই আলো তোমার জন্য নয়। রহমত ভয় পেয়ে চারপাশে তাকালো। কুয়াশার মধ্যে কিছু ছায়ামূর্তি ভেসে উঠছে। এগুলো যেন মানুষের মতো, কিন্তু তাদের শরীর পানির সঙ্গে মিশে গেছে। তারা রহমতের চারপাশে ঘুরতে শুরু করলো। ধীরে ধীরে তাদের আওয়াজ আরো ভয়ঙ্কর হতে লাগলো, তোমার লোভ আমাদের ডেকে এনেছে, তুমি জানো না এই নদী এক সময় আমাদের ছিল। রহমত ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, আমি তো শুধু মাছ ধরতে এসেছি, তোমরা কে, আমাকে ছেড়ে দাও। ছায়ামূর্তিটি রহমতের দিকে তাকিয়ে হেসে বলল, এই নদীতে যে আসে তাকে ফিরে যেতে দেওয়া হয় না, তবে তোমার সামনে একটা সুযোগ আছে, ওই আলোতে পৌঁছাতে পারলে তুমি বাঁচতে পারো, কিন্তু সাবধান, আলো তোমার বন্ধু হতে পারে, আবার তোমার সর্বনাশও ডেকে আনতে পারে। এ কথা বলে মূর্তিগুলো এক এক করে পানির নিচে মিলিয়ে গেল। রহমত সাহস করে আবার আলোটার দিকে এগিয়ে গেল। সে আলোর কাছে পৌঁছে দেখল এটি কোনো প্রাকৃতিক আলো নয়, একটি পুরনো কুপি বাতি ভাসমান অবস্থায় জ্বলছে। বাতির পাশে একটি ছোট্ট পাথরের বেদি, বেদির উপরে বসে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। তবে এবার তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে, তার চোখগুলো লাল, মুখে বিকৃত হাসি। সে রহমতের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমাকে ফেলে পালাতে চেয়েছিলে, এখন এই আলো তোমার মুক্তি দিতে পারে, আবার তোমার সর্বনাশও করতে পারে, তুমি কি করবে? রহমত অসহায় হয়ে বলল, আমি বাঁচতে চাই, আমাকে মুক্তি দাও। মহিলাটি আবার হাসতে লাগলো। হঠাৎ বাতিটা নিভে গেল আর চারপাশে মূর্তিগুলো ফিরে এলো। এবার তারা রহমতকে ঘিরে ফেললো। কুয়াশার মধ্যে থেকে আবার সেই কর্কশ কণ্ঠ ভেসে এলো, তোমার সময় শেষ, এই নদী তোমার কবরস্থানে পরিণত হবে। রহমত প্রাণপণে চিৎকার করে নৌকার দিকে ফিরে দৌড়াতে শুরু করলো, কিন্তু পেছনে ছায়ামূর্তিরা ধীরে ধীরে এগিয়ে আসছে। রহমত আলী প্রাণপণে নৌকার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু চারপাশে অন্ধকার ক্রমশ গভীর হয়ে উঠল। কুয়াশার ভেতর থেকে ছায়ামূর্তিগুলোর গুঞ্জন আরো জোরালো হয়ে উঠল। তাদের ভয়ঙ্কর আওয়াজে রহমত বুঝতে পারল পালানোর সময় খুবই কম। নৌকায় উঠে সে দ্রুত বৈঠা টানতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে নৌকাটি 1 ইঞ্চিও সরছিল না। পানির নিচ থেকে টান আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি নৌকাটিকে আটকে রেখেছে। হঠাৎ করেই সেই সাদা শাড়ি পরা মহিলাটি আবার নৌকার সামনে হাজির হলো। এবার তার মুখ বিকৃত আর শরীর থেকে অদ্ভুত এক আলো বের হচ্ছিল। তুমি বাঁচতে চাও? রহমত কাপা গলায় বলল, হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই নদীতে আসবো না। মহিলাটি হেসে বলল, বাঁচার জন্য একটা শর্ত আছে, এই নদী আমার ছিল, এখানে যারা আসে তাদের আত্মা আমার প্রয়োজন, কিন্তু তুমি যদি আমার কিছু করে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। রহমত বিভ্রান্ত হয়ে বলল, কি করতে হবে আমাকে? মহিলাটি পানির দিকে ইশারা
ইশারা করে বলল, তোমার বইটা ফেলে দাও, নিজের বিশ্বাসকে শক্ত করো, যারা আমার বিরুদ্ধে তাদের দূরে সরিয়ে দাও। এই নদী তোমার নয়, কিন্তু আমি তোমাকে জীবিত যেতে দেব। রহমত নিজের মনে সাহস আনলো। সে দ্রুত বইটা ফেলে দিয়ে নিজের বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে লাগলো। তার কণ্ঠ ধীরে ধীরে দৃঢ় হলো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। মহিলার চেহারা বদলে গেল। সে চিৎকার করে উঠল, না, তোমার এই ডাক আমাকে দুর্বল করছে। পানির নিচ থেকে ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো। মহিলাটি এক হঠাৎ বিকট চিৎকার দিয়ে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল। নদী শান্ত হয়ে গেল আর রহমত নৌকা সহ ধীরে ধীরে তীরে পৌঁছালো। রহমত আলী ভোরের আলোতে তীরে পৌঁছে নৌকা বেঁধে বসে পড়ল। তার শরীর অবসন্ন, কিন্তু তার মন শান্ত। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার উপর বিশ্বাস রেখে আজ বেঁচে গেলাম। এই নদীতে আর কখনো পা রাখবো না। গ্রামের লোকজন সকালবেলা রহমতকে তীরে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, মাঝি ভাই, রাতে কি হয়েছিল? রহমত তিক্ত স্বরে বলল, এই নদী আর মাঝির ঘটনা একদিন সবাই জানবে, কিন্তু এতটুকু বলি, আল্লাহর উপর বিশ্বাস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার রাতও পেরোনো যায়। তারপর থেকে রহমত আর কোনোদিন গভীর রাতে নদীতে যায়নি। তবে তার ঘটনা গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সো লিসেনার্স, এখানে আমি কিছু অ্যাড করতে চাই। এই ঘটনা আমাদের শেখায় যে ভয় যত গভীরই হোক, বিশ্বাস আর সাহস থাকলে সব জয় করা যায়। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাকে নিয়ে। রাত প্রায় 11:30। শীতকালীন ডিসেম্বরের সেই রাতে প্রকৃতি একবারে নিশ্চুপ। রেল স্টেশনটা প্রায় জনশূন্য। দূরে শুধু স্টেশন মাস্টারের টেবিলে রাখা লণ্ঠনের ক্ষীণ আলোটা মিটমিট করছিল। ট্রেন আসার শব্দ দূর থেকে শোনা যাচ্ছিল, আর প্ল্যাটফর্মের পাথরের ওপর পড়া তাপসের ছায়াটা লম্বা হয়ে যাচ্ছিল। তাপস শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। সারাদিন কাজের চাপ শেষে আজ তাকে গ্রামের দিকে ফিরতে হচ্ছে। এমনিতে সে রাতে ভ্রমণ পছন্দ করে না, কিন্তু গ্রামে মায়ের শরীর খারাপ, তাই দেরি করার কোনো সুযোগ ছিল না। বাসে কিছু দূর যাওয়ার পর বাসটা খারাপ হয়ে যায়। বিকল্প বাস নেই সেই গ্রামের। কাছেই ট্রেন স্টেশন, তাই রেল স্টেশনে যেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করে। ট্রেন এসে থামলো। তাপস ধীরে ধীরে উঠল। সাধারণ কোচে তেমন ভিড় নেই। দুই একজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সে জানালার পাশে একটা সিট নিয়ে বসলো। শীতের বাতাস তার মুখে এসে লাগছিল। প্রথমে তা উপভোগ করলেও কিছুক্ষণ পর একটা অস্বস্তি কাজ করলো। তার মনে হলো ট্রেনের পরিবেশ যেন অস্বাভাবিক রকমের নির্জন। ট্রেন চলতে শুরু করলো। জানালা দিয়ে তাকালে দেখা যায় বাইরে জঙ্গল আর অন্ধকার। মাঝে মধ্যে লাল বাতির আলো জ্বলজ্বল করে ট্রেনের গতিপথ চিহ্নিত করে দিচ্ছে, কিন্তু সেই আলোগুলোর মাঝেও কোথাও একটা ভয় কাজ করছিল, যেন কোনো অজানা কিছু তাকিয়ে আছে। তাপস ফোন বের করে সময় দেখতে গিয়ে বুঝলো তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রেখে জানালার বাইরে তাকালো। দূরে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছিল। হঠাৎ ট্রেন একটা সাঁকোর উপর দিয়ে চলল। এখানে ট্রেনের শব্দ আরো বেশি প্রতিধ্বনিত হলো, আর তাপসের মনে অদ্ভুত একটা চাপা ভয় ঢুকে পড়ল। ঠিক তখনই সে খেয়াল করলো তার সামনের বিপরীত সিটে একজন বৃদ্ধা বসে আছেন। বয়স 60-এর কাছাকাছি হবে। সাদা শাড়ি পরে, মাথায় ঘোমটা দেওয়া। প্রথমে তাপস বিশেষ কিছু ভাবলো না, কিন্তু একটু পর তার মনে হলো এই বৃদ্ধা কখন কোচে উঠলেন। সে তো পুরো সময়ই খেয়াল করছিল। তাপস কিছুক্ষণ বসে রইল। হঠাৎ বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে তাকালেন। মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল ছিল। বৃদ্ধার ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, কটা বাজে? তাপস ঘড়ির দিকে তাকালো এবং বলল, 1টা বাজে। বৃদ্ধা আবারও অদ্ভুত গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? তাপস খানিকটা চমকে গেল। এই প্রশ্নের উত্তর সে দেবে কি দেবে না ঠিক করতে পারছিল না। রাত আরো গভীর। ট্রেন ছুটে চলছে অজানা কোনো স্টেশনের দিকে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে তাপসের গায়ে লাগছে, আর তার মনে যেন অজানা এক শিহরণ কাজ করছে। ট্রেনের কেবিনটা প্রায় ফাঁকা। সামনের সিটে সেই বৃদ্ধা বসে আছেন, যাকে দেখে তাপসের বুক কেঁপে উঠছিল। বৃদ্ধা আবারও প্রশ্ন করলেন, তুমি কোথায় যাচ্ছ? তাপস একটু ইতস্তত করে বলল, গ্রামে মায়ের শরীর খারাপ। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আস্তে আস্তে
বললেন, ভালো করছো, মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত। এই কথা শুনে তাপস একটু স্বস্তি পেল, কিন্তু তারপরে বৃদ্ধার একটা মন্তব্য তাকে স্তব্ধ করে দিল। তোমার মা কি আজ তোমার জন্য অপেক্ষা করছে? তাপস হঠাৎই অস্বস্তি বোধ করলো। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি কিভাবে জানেন? বৃদ্ধা একটু হেসে বললেন, কিন্তু সেই হাসি তাপসের গায়ে শীতল একটা স্রোত বইয়ে দিল। এরপর বৃদ্ধা ধীরে ধীরে জানালার বাইরে তাকিয়ে বললেন, এই রাস্তা, এই ট্রেন অনেক কিছুর সাক্ষী। অনেকেই বাড়ি ফেরে না, তুমি কি জানো? তাপসের মনে অজানা ভয় কাজ করছিল, কিন্তু সে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো। সে উত্তর দিল, আপনি এসব কথা কেন বলছেন? বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, কেবল জানালার বাইরে তাকিয়ে রইলেন। ট্রেন তখন গভীর জঙ্গলের মধ্য দিয়ে ছুটছিল। দূর থেকে কোথাও সাঁকোর কাঠের ঠক ঠক শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। তাপস জানালার বাইরে তাকিয়ে দেখলো কোনো স্টেশন নেই, কেবল অন্ধকার। ট্রেন কেন থামলো সে বুঝতে পারলো না। আশেপাশের যাত্রীরাও মাথা তুলে তাকালো, কিন্তু কেউ কিছু বুঝতে পারলো না। বৃদ্ধা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার পায়ের শব্দ অদ্ভুত রকমের ভারী মনে হচ্ছিল তার। তিনি তাপসের দিকে তাকিয়ে বললেন, যাত্রাটা এখানেই শেষ হয়ে যায়নি, কিন্তু সব সময় সবাই ফিরে যেতে পারে না। এই কথার অর্থ বুঝতে না পেরে তাপস কেবল অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর বৃদ্ধা আস্তে আস্তে কেবিনের দরজার দিকে এগিয়ে গেলেন। তাপস আর কিছু বলতে পারলো না। ঠিক তখনই বাইরে থেকে ট্রেনের হুইসেল বাজলো, আর ট্রেন আবার চলতে শুরু করলো। তাপস দরজার দিকে তাকিয়ে দেখলো বৃদ্ধা কোথায় গেলেন। তার চারপাশটা আবার ফাঁকা, কিন্তু বৃদ্ধার আসনে একটা ছোট্ট আয়না পড়েছিল। তাপসের কপালে ঘাম জমে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে সে চমকে উঠল। আয়নার ওপরে স্পষ্টভাবে লেখা ছিল, আমার যাত্রা শেষ, আর তোমার? ট্রেন ছুটে চলছিল। জানালার বাইরে গভীর অন্ধকার, মাঝে মাঝে গাছপালার ছায়া। তাপসের হাতের আয়নাটা এখনো ঠান্ডা হয়েছিল, যেন সেটা কোনো রহস্য লুকিয়ে রেখেছে। আয়নায় লেখা, আমার যাত্রা শেষ, আর তোমার? এই কথাটা বারবার তার মনে বাজছিল। সে দ্রুত আয়নাটা পকেটে রেখে নিজের চারপাশটা ভালো করে দেখলো। কেবিনটা এখনো ফাঁকা এবং সেই বৃদ্ধার কোনো চিহ্ন নেই। কিন্তু হঠাৎ করেই তার মনে হলো যেন কেউ তাকে পেছন থেকে দেখছে। তাপস ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো, কিছুই নেই, কেবল জানালার কাছে তার নিজের প্রতিবিম্ব। সে গভীরভাবে একটা দীর্ঘ শ্বাস ফেললো। আমাকে ভয় পেয়েছো? একটা ঠান্ডা শীতল কণ্ঠস্বর তাপসের কানে ভেসে এলো। তাপস চমকে উঠল। কণ্ঠটা খুব স্পষ্ট, যেন ঠিক তার পাশেই কেউ কথা বলছে, কিন্তু চারপাশে কেউ নেই। তার বুক ধড়ফড় করে উঠল। সে সিটে বসে চুপচাপ থাকলো, কিছু বলার সাহস পেল না। কেবিনের পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল। বাতাস কেমন গুমোট হয়ে গেল। ট্রেনের ঝিকঝিক শব্দ কেমন যেন থেমে গেছে। হঠাৎ ট্রেন একটা ছোট্ট স্টেশনে থামলো। স্টেশনের নাম চৌধুরী হাট। এটা তাপসের চেনা স্টেশন নয়। সে জানালার বাইরে তাকিয়ে দেখলো স্টেশন একেবারে ফাঁকা। একটা লণ্ঠন জ্বলছে, আর তার নিচে একজন লোক বসে আছেন। তাপস ভাবলো এখানে কি সে নেমে যাবে? তার মনে ভয় কাজ করলেও কিছু একটা তাকে স্টেশনের দিকে টানছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা ভারী হাত তার কাঁধে পড়লো। তাপস থমকে দাঁড়ালো। এই ট্রেন থেকে নামতে নেই। সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। পুরো কেবিন ফাঁকা। তাপস স্তব্ধ হয়ে গেল। এদিকে ট্রেন আবার চলতে শুরু করলো। স্টেশন পেছনে পড়ে গেল। সে আবার জানালার বাইরে তাকালো। স্টেশনে সেই লণ্ঠনের নিচে বসা লোকটা তাকিয়ে হাসছে। সেই হাসিটা যেন চিরকাল তার চোখে লেগে থাকবে। তাপস এবার আর সহ্য করতে পারলো না। সে নিজের পকেট থেকে আয়নাটা বের করলো। আয়না এবার অন্য কিছু লেখা, তুমি পালাতে পারবে না। তার শরীরটা যেন জমে গেল। ট্রেন ছুটে চলছিল। তাপসের হাতের আঙ্গুলগুলো কাঁপছিল। সে বারবার আয়নাটার দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই তার মনে হচ্ছিল যেন সেটা কোনো অদ্ভুত জাদুকরী শক্তি বহন করছে। আয়নায় লেখা, তুমি পালাতে পারবে না। কথাগুলো তার মন থেকে সরছিল না। হঠাৎ করেই পাশের সিটে একজন বয়স্ক যাত্রী এসে বসলো। লোকটির চেহারা কিছুটা অস্থির দেখাচ্ছিল, যেন অনেক রাত জেগে আছে। তিনি তাপসের দিকে তাকিয়ে বললেন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? তাপস লোকটির দিকে তাকালো। প্রথমে কিছু বলার সাহস পেল
না। পরে ধীরে ধীরে বলল, আসলে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে এই আয়নাটা এবং এই ট্রেনটা। লোকটি আয়নাটা দেখে চমকে উঠলেন, তার চোখগুলো বড় হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, তুমি কি জানো এই ট্রেন আর এই আয়নার ঘটনা? তাপস অবাক হয়ে গেল। সে জানালো না, যে তার কিছুই জানা নেই। লোকটি বলতে লাগলেন, এই ট্রেনটা একসময় চৌধুরী হাটের কাছে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই ঘটনায় অনেক যাত্রী মারা গিয়েছিল। তাপসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল চৌধুরী হাট স্টেশন থেকেই শুরু হয়েছিল তার এই ভয়ের অনুভূতি। সে জিজ্ঞেস করলো, কিন্তু এই আয়নার সাথে এর কি সম্পর্ক? লোকটি আরো গভীর গলায় বললেন, এই আয়না সেই দুর্ঘটনার একজন যাত্রী ছিল। বলা হয় সে তার মাকে দেখতে যাচ্ছিল, কিন্তু আর বাড়ি ফিরতে পারেনি। তাপসের শরীর ঠান্ডা হয়ে গেল। সে এবার সাহস করে জিজ্ঞাসা করলো, আমি কি আয়নাটা ফেলে দিব? লোকটি তাপসের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, লাভ নেই, আবারও কারো না কারো কাছে যাবেই। ঠিক তখনই ট্রেন আবার থেমে গেল আরেক স্টেশনে। লোকটি চুপ করে দাঁড়িয়ে গেলেন। তাপস তাকে জিজ্ঞাসা করার আগেই তিনি ধীরে ধীরে নেমে গেলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, স্টেশন একেবারে ফাঁকা, কোনো মানুষ নেই। তাপস জানালার বাইরে তাকিয়ে দেখলো লোকটি ধীরে ধীরে অন্ধকারের দিকে মিলিয়ে যাচ্ছে। আর তখনই কেবিনে অন্ধকার আরো গাঢ় হলো। জানালার কাছে ভেসে উঠল একটা অদ্ভুত ছায়া। তাপস বুঝতে পারলো তার লড়াই এখনো শুরু হয়নি। ট্রেনের অন্ধকার যেন আরো ভারী হয়ে উঠল। জানালার বাইরে কোনো আলো নেই, কেবল গা ছমছমে নীরবতা। তাপস আয়নাটা শক্ত করে ধরেছিল। তার মনে একটাই প্রশ্ন, কিভাবে এই আয়নার অভিশাপ থেকে মুক্তি পাবো? ঠিক তখনই ট্রেনের ভেতর একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। একটা ফিসফিসে কণ্ঠস্বর বলছিল, আমাকে মুক্ত করো। তাপস চমকে উঠল। সে আয়নার দিকে তাকিয়ে দেখলো এবার সেখানে শুধু লেখা, তুমি কি সাহসী? তাহলে আয়নাটা ভেঙে দাও। তাপস দ্বিধায় পড়ে গেল। আয়না ভাঙলে কি হবে সে জানে না। তার মাথায় ঘুরছিল সেই বৃদ্ধ যাত্রীর কথা, সত্যতা প্রমাণ করতে হবে। সে গভীরভাবে চিন্তা করলো, আয়নাটার পেছনের রহস্য। তাকে যে ভয় ধরাচ্ছে সেটা হয়তো তার নিজের ভয়, কিন্তু আয়নাটা ভাঙার সাহস সে পাচ্ছিল না। কিন্তু তখনই ট্রেন হঠাৎ থেমে গেল। এবার স্টেশনের নাম চৌধুরী হাট। তাপসের চোখ বড় হয়ে গেল। সে হতভম্ব হয়ে ভাবলো, ট্রেন তো চৌধুরী হাট স্টেশন পেরিয়ে গেছে, আমরা আবার এখানে কিভাবে এলাম? কেবিনে হঠাৎই একটা ভারী উপস্থিতি অনুভব হলো। একটা অদৃশ্য ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। সেই ফিসফিসে কণ্ঠস্বর এবার আরো স্পষ্ট হয়ে বলল, তোমার সময় শেষ হয়ে আসছে, আয়নাটা ভেঙে দাও, নয়তো তুমি চিরদিন আটকে থাকবে। তাপসের ভেতরে যেন একটা অদ্ভুত শক্তি ভর করলো। সে আয়নাটা দু হাতে শক্ত করে ধরে সব ভয় উপেক্ষা করে জানালার বাইরে ছুঁড়ে মারলো। আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে কেবিনটা আলোকিত হয়ে উঠল। ট্রেন আবার চলতে শুরু করলো। তাপস হতবাক হয়ে দেখলো সেই ছায়া আর নেই। কেবিনটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। বাইরে ভোরের আলো ফুটছিল। ট্রেন এবার সত্যি তার গন্তব্যের দিকে এগোচ্ছিল। স্টেশনে পৌঁছানোর পর তাপস ট্রেন থেকে নামলো। সে চারপাশে তাকিয়ে সেই বৃদ্ধ যাত্রী কিংবা সেই রহস্যময় ছায়ার কোনো চিহ্ন পেল না, কিন্তু তার হৃদয়ে একটা শিহরণ রয়ে গেল। আয়নাটা ভেঙে দেওয়ার পর থেকেই তার মনে হচ্ছিল সে যেন একটা ভার মুক্তি পেয়েছে। কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যি কি সবকিছু শেষ? স্টেশনের ভিড়ে হেঁটে যাওয়ার সময় সে ট্রেনের শেষ কোচের জানালার দিকে তাকালো। সেখানে তাকে চেয়ে হাসছিলেন সেই বৃদ্ধ যাত্রী। তাপসের চোখের পলক পড়ার আগেই তিনি মিলিয়ে গেলেন। লিসেনার, সেখানে শেষ কথা। তাপস তার যাত্রা শেষ করলো, কিন্তু সে বুঝতে পারলো কিছু রহস্য চিরকালই অধরা থেকে যায়। এই ট্রেনের ঘটনা কি সত্যি নাকি কেবল তাপসের কল্পনা সে জানে না। তবে তার একটাই শিক্ষা হলো, ভয়ের মুখোমুখি হতে হলে সাহসটাই আসল শক্তি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনা হচ্ছে ছোটবেলায়। বুঝবার পর থেকে আমি প্রচুর মাছ খেকো ছিলাম। ছোটবেলায় জাল কোচ দিয়ে অনেক মাছ শিকার করেছি। বজ্রপাত হলে রাত 1টা হোক কিংবা 4টা বের হয়ে যেতাম ঘর থেকে, কারণ বজ্রপাতে পুকুর খাল বিলের পাশে কই মাছ উঠবে আর আমি ধরবো এবং ব্যাগে ভরবো, ভাবতেই লোভ লাগে। আমি এমন দুষ্ট ছিলাম যে কই মাছকে স্পষ্ট দেখেছি সে সাপের গর্তে ঢুকে যাচ্ছে। আমি কি ছাড়ি নাকি? ঢুকিয়ে দিলাম সাপের গর্তে হাত, টেনে হিসড়ে বের করলাম কই মাছটা। লেজ পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল আমার টানা হেসরার কারণে। অবশ্য হাতে কাটাও অনেক ফুটেছিল। তো এই ছিল আমার ছোট্ট ইন্ট্রো। এবার আসেন আসল ঘটনায়।
2004 সালে ভয়াবহ বন্যা হয়। আমি তখন 7 থেকে 8 বছরের ছেলে। তখনকার সময়ে নেট জাল, কারেন্ট জালে মাছ ধরার প্রচলন ছিল, এখনও আছে। তো আমার জাল ছিল না, আব্বুকে অনেক বলেও নিতে পারিনি। দিয়েছে তবে বাচ্চা টাইপ ছোট্ট জাল, যা দেখে আমি তখন অনেক রেগেছিলাম। এখন মাছ তো ধরতেই হবে। তারপর কি করলাম, একজনের জাল ব্লেড নিয়ে কেটে পানির নিচে দিয়ে টেনে টেনে নিয়ে আসলাম ঘরে। কেউ টেরও পায়নি। তখন পানির গভীরতা ভালোই ছিল, একদম কাঁধ সমান। এরপর জাল এনে যখন ঘরে ঢুকলাম, হঠাৎ দেখলাম জালটার একটা কোনায় কালো কিছু একটা। উঠিয়ে দেখি, আরে বা বিশাল এক তেলাপিয়া মাছ। ছোট্ট ছিলাম, মাছটা দেখে ঘরে ঢোকা কোমর সমান পানির মধ্যেই খুশিতে লাফাচ্ছিলাম। এরপর আম্মুকে মাছটা দিলাম। আম্মু মাছটা কাটার জন্য বটি নিয়ে আমাদের বারান্দার সিঁড়িতে বসে মাত্র কাটা শুরু করবে, তখনই মাছটা দেয় এক লাফ আর সোজা পানিতে। আমি তো ব্যাককলের মতো চেয়ে রইলাম, হলোটা কি? তখন আর খাওয়া হলো না মাছটা। এরপর এই কারেন্টের জালটাকে হালকা মেরামত করে আমাদের বাড়ির উত্তরমুখী একটা বাগান আছে, তো সেই বাগানের ভেতর অনেক বেশি সুপারি গাছ। আমি সেগুলোর সাথে জালটি বেঁধে চলে আসি। পরদিন সকালে যাই আর বেশ কিছু মাছ পাই। এরপর আবার জালটা সেখানে রেখে আসি। রাতে খুব বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টি তো অনবরত। যাদের মাছ ধরার নেশা, এরা বজ্রপাতের শব্দে ঘরে বসে থাকতে পারে না। তো আমি সোজা বের হয়ে গেলাম, সাথে যোগ হলো আরো 2-3 জন। প্রথম গন্তব্য আমার বিছানো জাল। রাত তখন অনেক, কারো পরিবারই জানে না আমরা তখন বের হয়েছি। বিদ্যুৎ একদম নেই, ব্যাটারি চালিত টর্চ লাইটই শেষ ভরসা। তো সেদিন রাতে আমরা 4 থেকে 5 জন বের হই। তাদের মাঝে 2 জন এই রাতে বাগানে যেতে রাজি না, তাই আমরা 3 জন গেলাম। সবার প্রথমে আমি ঢুকলাম, এরপর বাকি 2 জন। আমি ঢুকে 3 থেকে 4 বার চক্কর কাটালাম, কারণ হচ্ছে আমি আমার জাল রাখার স্থানটা ভুলে গিয়েছি। এখন ওরা জিজ্ঞেস করছে, কি রে কি করছিস? আমি তো আর বলি না যে আমি কোথায় জাল রেখেছি ভুলে গিয়েছি। এখন ওরা জিজ্ঞেস করছে, কি রে কি করছিস? আমি তো আর বলতে পারতেছি না যে আমি কোথায় জাল রেখেছি ভুলে গিয়েছি। এরপর অনেক খোঁজার পর পেলাম, দেখি বেশ মাছ আটকে আছে। আমি তো বেজায় খুশি। এখন বাকি 2 জন ভাগ চাইছে, তারা আমার সাথে আসছে, এখন আমাকে তাদেরও দিতে হবে। তো 3 জন বাগানি ভাগ বাটোয়ারা করছি, কে কয়টা করে নিবে। এসবের মাঝে আমাদের খেয়ালই নেই আমরা যে মধ্যরাতে বাগানে এবং আমাদের কোমর সমান পানি। কিছুক্ষণ পর আমরা চলে আসার জন্য যাত্রা শুরু করি। আমাদের সবার হাতে ব্যাগ আর ব্যাগে মাছ। সবাই বের হচ্ছিলাম বাগান থেকে, কিন্তু একজন একটু এসেছে দাঁড়িয়ে গেল, কি মনে করে আমরা কেউই সেটা টের পেলাম না। বের হওয়ার পর পিছন দেখি, আমি আর আরেকজনের আরেকটা কই। একজন আরেকজনকে জিজ্ঞেস করি, এবার কে ঢুকবে বাগানে? আমি বলি তুই যা। ও বলে আমি যাব না, তুই যা। মনে ভয় ঢুকে গেল, চিৎকার দিয়ে নাম ধরে ডাকলাম, কোনো সাড়া নেই। এখন এক ফোঁটা সাহস নেই দুজনের কারো যে ভেতরে গিয়ে ওকে নিয়ে আসবো। জলদি জলদি গিয়ে ওর ঘরের মানুষকে ডাক দিলাম, সবাই ঘুমে, কেউ সাড়া দেয়নি, কারণ বৃষ্টিও অনবরত হচ্ছিল। এর শব্দের জন্য হয়তোবা শুনছিল না। আমি গিয়ে আবার ঘরের মানুষকে কি ডাক দিব? তখন আব্বু জানলে হাড্ডি ভাঙবে এই ভেবে আমার হাঁটু কাঁপছিল। এরপর সঠিক মনে নেই, তবে আমাদের মতো কেউ একজন মাছ ধরতে আসছে এবং আমাদের ঘরের পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ তিনি আমাদের দেখে মুখে টর্চ লাইট মেরে বলে, কে রে? আমরা পরিচয় দিলাম আর ওনাকে সব খুলে বললাম। উনি আর দেরি না করে আমাদের নিয়ে বাগানে ঢুকলো। গিয়ে দেখলাম আমাদের সাথের 3য় জন একটা সুপারি গাছের গোড়ায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ও জোরে কান্না শুরু করেছে। আঙ্কেলটা বোকা দিয়ে জিজ্ঞেস করে, তোদের এত রাতে এখানে আসতে কে বলেছে? এই কথা বলার পর বলে, বাড়িতে চলে যা। আমরা দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। আমরা আর এক মুহূর্ত দেরি না করে দেই এক দৌড়। সেদিন রাতে আর বের হয়নি। পরদিন ছেলেটার ভীষণ জ্বর উঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ওই আঙ্কেলটা আসে নালিশ দিতে। আমরা লুকিয়ে যাই আর তিনি ঝাড়ি দিয়ে বলতে থাকে, ওলাদের রাত বিরাতে ছেড়ে দেন মাছ ধরতে, কাল আমি না থাকলে তো মরতো তারা। আসলে আমাদের পরিবারের কেউই আমাদের ছাড়ে নাই, আমরাই দরজা খুলে বের হয়েছিলাম। এরপর একটু পিটেনি খেয়েছি সবাই। তারপর ওইটাকে জিজ্ঞেস করা হয়, তুই বাগানে দাঁড়িয়েছিলি কেন? সে কিছুই বলে না, শরীরে তখনও জ্বর। তারপর দিন সে তার মাকে জানায় সে বাগান থেকে বের হওয়ার সময় কিছু একটা তার পাশ কাটিয়ে যায়। সে ছায়া দেখে, তারপর থেকে সে হাঁটতে পারছিল না, একই স্থানে আটকে ছিল। এরপর অনেক নাকি চিৎকার দেওয়ার চেষ্টা করেছিল, তাও পারে নাই।
আর ওর হাতের মাছগুলো কই গেল সেটাও জানে না। এর বেশি সে আর কিছু বলতে পারে না। তবে এই ঘটনার ভয় ওর মাঝে অনেক দিন ছিল। এত কিছুর পরেও মাছ ধরার মিশন বন্ধ ছিল না আমাদের। দিনের বেলা বাগান থেকে জাল নিয়ে এসে এবার আমাদের রাস্তার মাথায় একটা খাল ছিল, সেই খালের কোনায় লাগাই। কয়েকদিন রাতে একা বের হইনি, আর হলেও কেউ না কেউ সাথে ছিল। কিন্তু ঘটনা ঘটে যেদিন আমি অনেকগুলো মাছ পাই এবং ব্যাগ ভর্তি মাছ নিয়ে হাঁটতে পারছিলাম না, সেদিন রাতে আমার আশপাশে মানুষ ছিল। তাও এমন ঘটনার সম্মুখীন হলাম, আমি যখন মাছগুলো নিয়ে ঘরের দিকে আসব তখন প্রচুর বাতাস হেলে দুলে যাচ্ছিল। একটু পর দেখি কয়েকটা মাছ পড়ে গেছে, সেগুলো তুলতে যাব। তখনই দেখি সামনের কয়েকটা গাছের সারি আর তারই মাঝে কালো ছায়ার মতো কিছু একটার অবয়ব দাঁড়িয়ে। আমি তখন ওই দিকে তাকিয়ে পানির ভেতর হাতড়িয়ে মাছ খুঁজছিলাম, আর ওই দিকে তাকিয়েই ছিলাম বোঝার জন্য যে জিনিসটা কি। রাত তখন 11 থেকে 12টা হবে। লক্ষ্য করলাম অবয়বটা একটু একটু করে হাওয়ায় ভেসে আমার দিকে অগ্রসর হচ্ছে। বিশ্বাস করেন, ছোটবেলায় এমন অনেক কিছুই বাগানে দেখেছি, তবে এটি সবচেয়ে বিদঘুটে ছিল। কেন বিদঘুটে বললাম? যখন আমি পড়ে যাওয়া মাছ নিয়ে দাঁড়ানো থেকে বসি, তারপর পানিতে হাত দিয়ে মাছ খুঁজছি এবং মাথা উঁচিয়ে তাকিয়ে থাকি ওই দিকে, তখনই এটি একটু একটু করে বেরিয়ে আসে, যেন চারিদিকে আর একটু পরেই কালো মেঘে ঢাকা পড়বে। আমার শরীরে কাটা দেয়, আর আমি ঘরের দিকে দৌড় না দিয়ে উল্টো দিকে দৌড় দেই, কারণ আমার ঘরের কোণেই ওইটা দেখি। আমি যখন দেখলাম ছায়াটা গাছের সারি থেকে বেরিয়ে সামনে আসছে, তখন এটি অনেকটা বিশাল আকৃতি ধারণ করে। এক দৌড়ে আমি রাস্তায় উঠি আর ভাবতে থাকি এটা কি। রাস্তায় গিয়ে আমার ঘরের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ নীরবে। হাত পা কাঁপছিল। তখন আমার ঘরে অনেক মাছ, 10 থেকে 12 টাকা কেজিতে অনেক অনেক মাছ ঘরে মজুদ আছে। তবুও আমি মাছ খুঁজতে আসছি। আমার এই মাছের দিকে তো কেউ ফিরেও তাকাবে না। তবে সেদিন রাতে বিশাল একটা দুর্ঘটনা হতে পারত, যদিও এর পরিণতি আমি কিছুদিন পর ভোগ করেছি। তবে সেই মুহূর্ত এখনো মনে পড়লে শরীরে কাটা দেয়, যেন এই বুঝি কালো অবয়বটা আমার পিছু নিল। আর এটি সেই জায়গা যেখানে আমার মেজো আপু পুকুরের পাড়ে আগুনের একটা ফুলকা শূন্যে ভাসতে দেখে, এবং সাথে আব্বু ছিল। আপু আব্বুকে দেখিয়ে বলে, আব্বু আগুন শূন্যে ভাসছে। আব্বু সাথে সাথে আপুকে বলে, চুপ থাক, কথা বলিস না। তারা একটু আড়ালে গিয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে আগুনের ফুলকিটা পানিতে ঝাঁপ দেয়, আর অনেক বড় একটা মাছ নিয়ে আবারও আগের স্থানে স্থির হয়। মানে মাছ শিকার করেছে কিছু একটা। এবার বুঝেন, কিছুক্ষণ আগে শূন্যে আগুন দেখেছিল, এখন শূন্যে মাছ ঝুলছে। এ দেখে আব্বু আর মেজো আপু অজ্ঞান হবে অবস্থা। এটা নিয়েও লিখেছি। আবার এই রাস্তাতেই মাঝরাতে আব্বুর থেকে মাছ কিনে নেয়। আব্বুর দোকান ছিল, মাছ কিনে দোকানে রেখে দিত, এবং মাছ নিয়ে ফেরার পথে এই একই স্থানে হাওয়ায় কিছু একটা আব্বুকে বলতে থাকে, মাছগুলো দিয়ে যা। আব্বু দিতে না চাইলে আব্বুর মাথায় সজোরে আঘাত করে মাছগুলো কেড়ে নেয়। আমার আব্বু এভাবেই বাসায় চলে আসেন। আমার বাবা আজ বেঁচে নেই। এবছরের ফেব্রুয়ারিতে তিনি আমাদের রেখে চলে যান। বাবার এই ঘটনাও লিখেছি। এটি একই স্থান, এই একই জায়গায় অনেক ঘটনা আছে। শুনেছিলাম এই স্থানে একটা বিশাল অজগর সাপের বসবাস। আমাদের বাড়ি পাহারা দিত, আমাদের কোনো ক্ষতি করতো না। আমরাও কখনো দেখিনি, তবে বাড়ির আদি বুজুর্গরা দেখেছেন বলে দাবি করেন। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকি। এরপর 2 থেকে 3 জনকে অনুরোধ করে খালি হাতেই ঘরে ফিরি। আমার ঘরে তখনও কোমর সমান পানি। আমার এখনো খেয়াল আছে আলু, পটল, বেগুন ঘরে ভাসত। আমরা ছোটরা গোসল ঘরেই করতাম, পানিতে লাফালাফি ঝাপাঝাপি করতাম। ঘরের ভেতর সাপও সাঁতার কাটতো। আম্মু অনেক সময় সাপ আসছে বলে আমাদের ভয় দেখিয়ে পানি থেকে উঠিয়ে দিত। এর কিছুদিন পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আম্মু অনেক কিছুই করেছে। বড় মসজিদ গিয়ে পড়া পানি একজন জাদুটোনা জানা লোক আছে, যাকে সবাই নাইত্যা খোনার বলে ডাকতো। এখন পর্যন্ত তার নাম আমার মনে আছে। কারণটাও বলি, আম্মু তার কাছে আমাকে ঝাড়ফুঁক দিতে নিয়ে যায়। বিশ্বাস করেন, তাকে প্রথম দেখে আমি আর জীবনে তার কাছে দ্বিতীয়বার যাই নাই। মানে প্রথম দেখায় মনে হলো এর যে কালো অবয়বই ভালো ছিল। চিকন শরীর, বিশাল আকৃতির, লম্বা, হাঁটু গেড়ে বসেছিলেন কঙ্কালের মতো। তার হাত এত লম্বা যে 8-10টা মানুষের হাতের মতো না। আমি তো প্রথম দেখায় কেঁদে দিয়েছি, এত ভয়ানক দেখতে। যাই হোক, পরে আম্মু তার কাছ থেকে কিছু মাটি, পানি পোড়া নিয়ে এসে আমাকে
খাওয়ায়, এগুলোতে কাজ করুক আর না করুক, কিন্তু ওই লোকটাকে দেখে আমি মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গিয়েছিলাম। এটা সত্যি ছোটবেলা আমার মনে হয় আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি জ্বালাইছি। মূলত আমাদের এদিকে মাছ নিয়ে ঘটে যাওয়া এসব ঘটনার জন্য পেতনি নামক কিছু একটাকে দায় করা হয়। বলা চলে সে সময়ে এসবের অনেক ঘটনাই অনেক বেশি ঘটত। এরা রাত বিরাতে মাছ শিকার করতে যাওয়া মানুষদের থেকে তাদের মাছ কেড়ে নিত, কিন্তু আমার প্রশ্ন, তারা চাইলে নিজেরাই তো শিকার করতে পারে। তবে উল্লেখ্য যে এদের মাছ কেড়ে নেওয়ার চেয়ে ভুল সময়ে যেখানে সেখানে উপস্থিত হওয়া, এদের বিরক্ত করা আর বদনজর এবং আসর করা, মানে এদের নজরে পড়লে এরা আক্রান্ত করে। শুধু যে মাছ কেড়ে নেওয়ার জন্য ধরে তা নয়। এমনই এক বয়োবৃদ্ধ নানু, আমরা তাকে নানা বলে ডাকতাম, একটা খালের পাশে তার বাড়ি ছিল। মূলত তার বাড়িতে যেতে মাঝপথে খালটা পড়তো, তো সেটা পার হতে ছোট নৌকা ব্যবহার করত। সেটা ওনাদেরই ছিল। তো ওই নানু নৌকা দিয়ে বর্ষার মৌসুমে মাছ শিকার করত, জাল ফেলতো এবং রাতে মাছ উত্তোলন করত। বেশি ধরা পড়লে পাশের প্রতিবেশীদের নিকট বিক্রিও করত। এমনই একদিন তিনি মাঝরাতে বের হন মাছ শিকারে তার ছোট নৌকা নিয়ে। কিছু দূর গিয়ে তিনি মাছ শিকার করেন এবং বেশ কিছু মাছ তিনি ধরেন। মাছ শিকারের একটা মুহূর্তে তিনি পানিতে কিছু একটা জোরে জোরে ঝাপটানোর আওয়াজ পান। তিনি মাছ ভেবে সেদিকে এগিয়ে যান। একটু পর তিনি তার নৌকাটা একটু ভার ভার অনুভব করেন। তিনি তখন তার ধরা মাছগুলো পিছনে রেখে সামনে গিয়ে তার বিছানো জাল টেনে টেনে মাছ নিচ্ছিলেন। হঠাৎ তিনি কিছু একটা কটর মটর চাবানোর শব্দ পান, মানে কেউ কাঁচা কিছু চাবালে যেমন শব্দ হয় ঠিক তেমনই। তখন তিনি একটু ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে দেখেন কালো কিছু একটা তার নৌকায় বসে তার হাড্ডি থেকে কাঁচা মাছ ধরে ধরে নিয়ে খাচ্ছে। নানা এটা দেখে মনের শক্তি দিয়ে এক লাফে পানিতে ঝাঁপ দেন। সাঁতার কেটে তিনি সে রাতে পাড়ে এসে চিৎকার করতে থাকেন। পরে তার পরিবার এসে তাকে ঘরে নেয়। পরদিন সকালবেলা তারা নৌকায় মাছের কাটা অর্ধেক মাছ পরে থাকতে দেখেন। নানা সাহসী ছিলেন, তাই পরদিনই গড়গড় করে সবাইকে বলেন তার সাথে কি ঘটেছিল। এটা আমি দেখিনি, এটা আমার পরিবারের কাছ থেকে শোনা ঘটনা। সো লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সবাইকে।